আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এ পর্যায়ে আমরা তোমাদেরকে তোমাদের বইয়ের ১১ অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব। তাহলে চলো আমরা আগে আমাদের সৃজনশীল প্রশ্নটি দেখি এবং এই সৃজনশীল প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকটি খুবই সিম্পল। এ হচ্ছে বিউটেন আর বি হচ্ছে বিউটিন। দ্যাট মিনস এ অ্যালকেন, অ্যালকেনের চতুর্থ সদস্য, আর বি অ্যালকিনের চতুর্থ সদস্য, তৃতীয় সদস্য, অ্যালকিনের তৃতীয় সদস্য। আচ্ছা, এবারে চলো আমরা ধারাবাহিকভাবে যাই। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে দেই। এখানে মনে হতে পারে স্যার আপনি এ কে অ্যালকিনের চতুর্থ সদস্য বললেন, বাট বি কে তৃতীয় সদস্য কেন বললেন? আমরা কিন্তু জানি যে অ্যালকিনের N1 পসিবল না, তাহলে N2 প্রথম সদস্য, N3 দ্বিতীয় সদস্য, N4 তৃতীয় সদস্য। এভাবে আমরা হিসাব করব। নেক্সট কোশ্চেনগুলোতে যাচ্ছে। দেখো, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? ফার্স্ট কোশ্চেন, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? দেখো কি বলা হচ্ছে, যে সকল জৈব যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে, সে সকল জৈব যৌগসমূহকে বা সে সকল জৈব যৌগের যে শ্রেণী আছে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। দ্যাট মিনস এদের সাধারণ সংকেত এক, কার্যকরী মূলক এক হওয়াতে এরা একই রকম বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে আমরা পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বলতে পারবো। ফাইন, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটি আমরা কমপ্লিট করে ফেললাম। যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্নে। কি বলতেছে দেখো, প্রোপেন প্যারাফিন যৌগ ব্যাখ্যা করো। প্রোপেন একটা অ্যালকেন, অ্যালকেনের তৃতীয় সদস্য প্রোপেন। এই প্রোপেনকে প্যারাফিন বলা হয়। এখন প্রোপেনকে কেন প্যারাফিন বলা হয়? আচ্ছা, প্রোপেনের দেখো, মানে প্রোপেনের ক্ষেত্রে আমরা কি জানতে পারি যে প্রোপেন এর কার্বন শিকলে কেবল কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে। এই ধরনের বন্ধন ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন, ফলে প্রোপেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। এই কারণে প্রোপেন একটি প্যারাফিন তথা আসক্তিহীন যৌগ। সহজ কথা, যে প্রোপেনে আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন দেখতে পাই, যেটাকে সিগমা বন্ধন বলা হয়। সিগমা বন্ধন অনেক শক্তিশালী বন্ধন। সিগমা বন্ধন যাদের থাকে তারা শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তারা কিন্তু সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে এই যে প্রোপেন আমাদেরকে এখানে রয়েছে, এখানে কিন্তু দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন দেখা যায়। এজন্য এরা অনেকটা আসক্তিহীন বা নিষ্ক্রিয় যৌগের মতো আচরণ করে। কারোর সাথে যেহেতু বিক্রিয়া সহজে অংশগ্রহণ করে না, শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়ায় সে অংশগ্রহণ করতে পারে, তাও যদি হ্যালোজেন গ্রুপের সদস্য এরা আসে তাহলে। তো এই যে পার্টিকুলার কোন একটা যৌগের সাথে বিক্রিয়া করে বাকিদের সাথে বিক্রিয়া করে না, অনেকটা আসক্তিহীন নিষ্ক্রিয় যৌগের মতো আচরণ করে, বিধায় এদেরকে প্যারাফিন বা আসক্তিহীন যৌগ বলা হয়। ফাইন, তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটি আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নে। বলছে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এই যৌগ প্রস্তুত করা সম্ভব, বর্ণনা করো। বিউটেন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বিউটেন প্রস্তুত করা সম্ভব। ইয়েস, এটা অবশ্যই সম্ভব। তাহলে আমরা এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এটা প্রস্তুত করব। খেয়াল করো, আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সবসময় কমে যায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সবসময় কার্বন একটা হ্রাস পাবে। তো যেহেতু আমাকে বিউটেন বানাতে বলতেছে, তার মানে কি আমার টার্গেট কার্বন 4, আমার টার্গেট মানে আমি যেই কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন বানাতে চাই সেটা 4। তাহলে অবশ্যই আমাকে উদ্দীপকে বা আমাদেরকে যে বিক্রিয়ক, সেই বিক্রিয়কে আমরা 5 কার্বন বিশিষ্ট লবণ নিব, কারণ আমার তো কার্বন কমে যাবে। তাহলে 5 থেকে 1 কমলে অবশ্যই আমি 4 পাবো। এভাবে তোমাদেরকে যখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কোনো কিছু তৈরি করতে বলবে, অলওয়েজ চিন্তা করবা যদি বিক্রিয়কে নাও তাহলে মানে যেই যৌগ তুমি বানাবা সেখান থেকে একটা কার্বন বেশি নিতে হবে, আর যদি উৎপাদের কথা চিন্তা করো তাহলে একটা কার্বন সেখানে কি হবে, কমে যাবে। তো আমরা ফার্স্টে ব্যাক ক্যালকুলেশন করে দেখলাম যে না, এখানে আসলে একটা কার্বন বেশি করে নিতে হবে, কারণ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বন হ্রাস পায়। তাহলে এখান থেকে দেখো CH3 CH2 CH2 COO Na। ফাইন, তাহলে আমরা এখানে নিলাম 5 কার্বন বিশিষ্ট সোডিয়াম পেন্টানয়েড। আচ্ছা, 5 কার্বন বিশিষ্ট সোডিয়াম পেন্টানয়েড এবং এর সাথে নেওয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানের বিক্রিয়ার যে ধরনটা সেটা খুব সিম্পল হবে। আমরা এই যে COONA এবং এখান থেকে সোডিয়াম অক্সাইড, দেখো অলওয়েজ কিন্তু এই বিক্রিয়াটা এই একটা স্ট্র্যাটেজি ফলো করবে যে COONA এ যুক্ত হবে কার সাথে, সোডিয়াম অক্সাইডের সাথে, মানে সোডিয়াম অক্সাইড বলতে সোডিয়াম এবং অক্সিজেনের সাথে। এখন এদেরকে যদি আমরা মিলাই তাহলে আমরা কি পাবো বলো তো? এদেরকে মিলালে আমরা দেখো NaNa, কয়টা Na পাবো? দুইটা, Na2। আচ্ছা, কার্বন পাচ্ছে এখানে একটা, তাই না? এই যে একটা কার্বন পাচ্ছে, তাহলে এই হচ্ছে আমার সি কার্বন, আর এখানে দুইটা অক্সিজেন আর এই একটা অক্সিজেন, তাহলে কি হবে O3। তাহলে Na2CO3 যেটাকে বলা হয় সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। আচ্ছা, তৈরি হয়ে গেল। দেন তাহলে কি থাকতেছে দেখো, CH3 CH3 CH2 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 CH2, এখানে CH2 আছে, আর এই যে একটা হাইড্রোজেন এখানে বসে আছে, এই হাইড্রোজেন এই লাস্ট কার্বন এসে যুক্ত হয়ে যাবে। তাহলে CH2 আর হাইড্রোজেন কি হবে? CH3। তাহলে আমরা কি পাচ্ছি? 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যার নাম হলো বিউটেন। আমাকে কিন্তু এখানের প্রশ্নে এই যৌগটি তৈরি করতে বলা হয়েছিল, আমাদের সে কাঙ্ক্ষিত এই যৌগ, এই যে
4 কার্বন বিশিষ্ট অ্যালকেন আমরা এই বিক্রিয়ার মাধ্যমে বিউটেন প্রস্তুত করতে পারলাম এবং একই সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডও সোডিয়াম কার্বনেটও বিউটেনের সাথে সাথে উৎপাদন করতে পেরেছি। তাহলে আমাদের গয়ের অ্যান্সারে মূলত এটাই জানতে চাওয়া হয়েছিল, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কিনা। তাহলে আমরা বলবো ইয়েস, এই বিক্রিয়াটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এবং এই বিক্রিয়ার মাধ্যমে আমরা এই যৌগটি প্রস্তুত করতে পারবো। ঘ নাম্বার প্রশ্ন, ব্রোমিন দ্রবণ ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা এ ও বি শনাক্তকরণ সম্ভব কিনা সমীকরণ সহ বিশ্লেষণ করো। যেহেতু অ্যালকিন রয়েছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন রয়েছে, সো আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষার সাহায্যে কিন্তু এটাকে কি করতে পারি, শনাক্ত করতে পারি। এ এবং বি উভয়ে যদি কোনো মিশ্রণের মধ্যে থাকে, সেই মিশ্রণ থেকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা এটা সহজে করা যায়, আইডেন্টিফাই করা যায়। দুঃখিত, মিশ্রণ না, যদি পৃথক পৃথক পাত্রের মধ্যে থাকে, যে একটাতে অ্যালকেন আছে একটাতে অ্যালকিন আছে, আমি জানি না যে কোনটা অ্যালকেন এবং কোনটা অ্যালকিন, তাহলে আমরা যেই কথা বললাম যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা, এর মাধ্যমে আমরা এ ও বি কে শনাক্ত করতে পারবো। তো তাহলে চলো আমরা আমাদের ঘয়ের যেই অ্যান্সার প্রসিডিওর আছে সেই অ্যান্সার প্রসিডিওরটা আমরা দেখে ফেলি। প্রথম কথা যে এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা কে দেয়? ব্রোমিন দ্রবণ পরীক্ষা তারাই দিবে যারা অসম্পৃক্ত যৌগ তারা দিবে। এইখানে ফলো করো, ব্রোমিন আর বিউটেন নো রিয়াকশন, এখানে কোনো রিয়াকশন হবে না। কেন রিয়াকশন হবে না? কারণ আমরা ব্রোমিনকে এখানে যুক্ত করতে পারবো না। ব্রোমিন শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে ইউভি রশ্মির আলো, মানে ইউভি রশ্মির উপস্থিতিতে, বাট এখানে কিন্তু সে কোনো রিয়াকশন দিচ্ছে না, আচ্ছা, বাট যদি আমরা বিউটিনের বেলায় দেখো, এই যে তোমরা ব্রোমিনটা দেখতে পাচ্ছ, এই ব্রোমিনটাকে যদি আমরা এখানে বিক্রিয়কের দ্বারা লিখে দিই, মানে বিক্রিয়কের সাথে প্লাস দিয়ে লিখে দিই, তাহলে Br2। তো এই জায়গাতে দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে এই ডাবল বন্ধনটা কর্নারে নিয়ে যেতে পারি। এটাও ভুল না, ডাবল বন্ধনটা আমরা কর্নারে নিয়ে যাই, যেটা অ্যাজ ইউজুয়াল করা হয়। তাহলে দেখো আমরা একটু পরিবর্তন করতেছি এখানে। তাহলে দেখো আমরা আমাদের আগের রিয়াকশনটা আসলে ভুল ছিল না, আগের রিয়াকশনটাও সঠিক ছিল, বাট এরকম একটু পরিবর্তন ঘটালাম। এখন কেন সেই চেঞ্জটা করলাম? নর্মালি আমরা দেখো অ্যালকিন বা অ্যালকাইন আমরা ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন, কিন্তু লাস্ট যে দুইটা কার্বন, ওই দুইটা কার্বনে আমরা ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন দেই। তো সেক্ষেত্রে আমাদের মাঝে যদি ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন চলে আসে, তোমরা সেক্ষেত্রে অনেক সময় কনফিউজড হয়ে যাবা যে আসলে এখানে কেন দেওয়া হলো, এটা তো সবসময় শেষে দেয়। কিন্তু সেটা ভুল না, আগেই বলে দিলাম, সেটা কিন্তু সঠিক। আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল যেহেতু সর্বশেষে শেষ কার্বনে দিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে ইভেন আমার শেষ কার্বনে দিলে নাম্বারিং করার ক্ষেত্রে আমার একটু সুবিধা হয়, যে আমরা এক কর্নার থেকে নাম্বারিংটা করতে পারি। এটা একটা অ্যানাদার রিজন যে ডাবল বন্ধনটা আমরা শেষে দিলাম এই জন্য। দেখো তখন তুমি নাম্বারিং করার ক্ষেত্রে 1 2 3 4 এইভাবে জাস্ট নাম্বারিংটা করতে পারবা, এভাবে নাম্বারিং করতে পারবা। এটা তোমার জন্য ইজিয়ার হবে। মাঝখানে দিলে কিন্তু নাম্বারিং করার ক্ষেত্রে অনেক সময় একটু অসুবিধা হয়ে যেতে পারে, যে আমরা আসলে কোন দিক থেকে নাম্বারিং করব, সেখানে আবার নিউ কিছু রুলস চলে আসতে পারে। দ্যাটস ওয়াই আমরা আমাদের কাজটাকে ইজিয়ার করলাম। ফাইন, তাহলে আসো এখন এটা নিয়ে একটু কথা বলি। এখানে আমি কি পাচ্ছি? এখানে আমি পাচ্ছি বিউটিন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন, নাম হলো বিউটিন। বিউটিনকে ব্রোমিনের সাথে যুক্ত করা হলো। আচ্ছা, ব্রোমিনটাকে আমরা এখানে দিব না, ব্রোমিনটাকে আমরা আগেই বলছিলাম যে ব্রোমিনটাকে আমরা দিব নিচে, Br2 কে আমরা নিচে দিব, প্রভাবক হিসেবে নয়, প্রভাবকের জায়গায় নয়, মূলত বিক্রিয়কের জায়গায় আমরা এখানে দিব। দেওয়ার ফলে কি উৎপন্ন হবে? দেখো দুইটা ব্রোমিনকে আলাদা করে ফেলবো। এই যে ব্রোমিন এই একটা আর ব্রোমিন এই একটা, দুইটা ব্রোমিন আলাদা হয়ে যাবে। দেখো দেন আমরা কি করব, এই ব্রোমিন দুইটাকে ডাবল বন্ধন বিশিষ্ট যে দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ধন ছিল, ওদেরকে সেই ব্রোমিন সাপ্লাই দিব। ফলে একটা ব্রোমিন যাবে এখানে আর একটা ব্রোমিন যাবে এই জায়গাতে, দুইটা ব্রোমিন যাবে দুই জায়গাতে। কি উৎপন্ন হবে? দেখো উৎপন্ন হবে CH3 CH2 CH, খেয়াল করো, CH3 CH2 CH, এই CH এর সাথে যুক্ত হচ্ছে ব্রোমিন, আর লাস্ট যে কার্বন ছিল CH2 সেখানে যুক্ত হচ্ছে ব্রোমিন। আগে এখানে দেখো, আগে এখানে কি ছিল? ডাবল বন্ধন ছিল, ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে যাচ্ছে। ফাইন, আমরা এখানে ব্রোমিনগুলোকে কি করলাম? আমরা এখানে ব্রোমিনগুলোকে যুক্ত করলাম, আমরা এখানে যুক্ত করলাম। এবার আমরা যদি নাম্বারিং করি তাহলে কি হবে? 1 2 3 4, 4টা কার্বন, তাই না? তাহলে নাম্বারিং এর বেলায় একটা শর্ত আছে যে দিক থেকে ব্রোমিন সিরিয়ালে আগে আসবে, আমরা সেই দিক থেকে নাম্বারিংটা করব। তাহলে দেখো ব্রোমিনটা কিন্তু এই দিক থেকে সিরিয়ালে আগে আসতেছে, তাহলে অবশ্যই নাম্বারিং এর বেলায় আমাকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে 1 2 ডাইব্রোমো বিউটেন, এটার ফলে কি হবে? এই যে ব্রোমিন নিচ্ছি আমরা, এই ব্রোমিন দেখতে কিরকম? ব্রোমিন দেখতে লাল বর্ণের, মানে লাল রঙের হয়। এখানে বিক্রিয়া করার ফলে লাল বর্ণ কি হয়ে যাবে? লাল বর্ণ বিনষ্ট হয়ে যাবে, লাল বর্ণ
থাকবে না। কেন কেন থাকবে না? কারণ এখানে ব্রোমিন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেছে, অ্যালকিন বিধায় ব্রোমিন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেছে এবং এই অংশগ্রহণ করার কারণে এই লাল রংটা নষ্ট হয়ে যাবে। সো আশা করতেছি এইটা একটা পরীক্ষা যেখানে আমরা অ্যালকেন এবং অ্যালকিনকে পৃথক করতে পারি ব্রোমিনের কালার পরিবর্তন দেখে। কালার যদি চেঞ্জ না হয় তাহলে রিঅ্যাকশন হয়নি, তার মানে সেখানে অ্যালকেন উপস্থিত সম্পৃক্ত হাইড্রোকার্বন। কালার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেখানে অবশ্যই বিক্রিয়া হয়েছে, তার মানে সেই বিক্রিয়া কালার পরিবর্তন দেখে আমরা বুঝবো বিক্রিয়া হয়েছে, আর বিক্রিয়া তখনই হবে যখন যৌগটি অসম্পৃক্ত হবে। সো এটা একটা রিজন। চলো আমরা এখন অ্যানাদার রিজন নিয়ে কথা বলবো। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশন পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা আমরা বিউটেনকে বিক্রিয়ায় অংশগ্রহণ করাচ্ছি। বিউটেন প্লাস জায়মান অক্সিজেন প্লাস পানি, কিন্তু এখানে কোনো রিঅ্যাকশন হবে না। কেন? কারণ এখানে আমার কোনো ডাবল বন্ধন নাই। এরা যে এখানে প্রবেশ করবে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং জায়মান অক্সিজেন মিলে তো আমরা জানি যে হাইড্রোক্সিল মূলক তৈরি করতে পারবে দুইটা, OH এবং OH দুইটা হাইড্রোক্সিল মূলক তৈরি করতে পারবে। ফলে এইখান থেকে আসলে আমি কোনো বিক্রিয়া তৈরি করতে পারবো না, আমি এখান থেকে কোনো যুক্ত করতে পারবো না এদেরকে, কারণ আমাদের এখানে কোনো ডাবল বন্ধন নাই যে যেই বন্ধনটা ভেঙে আমরা এই বিউটেনকে সাজাবো, মানে বিউটেনের মধ্যে আমরা যে প্রবেশ করাবো। ফলে দেখো নো রিয়াকশন। তো এখানে যেহেতু বিক্রিয়া ঘটবে না, ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা কালার আছে গোলাপি বর্ণ, এই গোলাপি বর্ণ যেরকম ছিল ঠিক সেইম ভাবে থাকবে, এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাবো না। তাহলে রিয়াকশন হবে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারও পরিবর্তন ঘটবে না। অপরদিকে দেখো, অপরদিকে যদি আমরা অ্যালকিন নেই, দ্যাট মিনস যেটা আমাদের ছিল বিউটিন, যদি আমরা বিউটিন নেই, ফলে কি হবে, এই যে পানি এবং জায়মান অক্সিজেন বিক্রিয়া করে দুইটা হাইড্রোক্সিল মূলক তৈরি করবে। এই যে দেখো এখানে আমরা ডাবল বন্ধন দেখতে পাচ্ছি, তাহলে এই হাইড্রোক্সিল মূলকগুলো আমরা ডাবল বন্ধন যে দুইটা কার্বনের মাঝখানে আছে ওই দুইটা কার্বনকে আমরা ডাবল বন্ধন সরবরাহ করব এবং এখান থেকে সিঙ্গেল বন্ধনটা ভেঙে দিব, মানে ডাবল বন্ধন ভেঙে আমরা এখানে সিঙ্গেল বন্ধনে রূপান্তর করব। তো সহজ হিসাব, আমরা বন্ধন ভাঙবো, ফলে নতুন বন্ধন তৈরি হবে এবং নতুন বন্ধনে আমরা দুইটা হাইড্রোক্সিল মূলককে যুক্ত করব, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এই একটা হাইড্রোক্সিল মূলক, এই একটা হাইড্রোক্সিল মূলক। ফাইন, এবার আমরা নাম্বারিং করব। দেখো তাহলে নাম্বারিং এর বেলা এখানেও সেম রুলস, যে যেই দিক থেকে নাম্বারিং করলে কার্বন সংখ্যা মানে OH মূলকগুলোকে সিরিয়ালে আগে পাবো, আমাকে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। সো এই পয়েন্ট থেকে নাম্বারিং করো, তাহলে কি হবে 1 2 3 4 চারটা কার্বন। তাহলে আমি কি পাচ্ছি দেখো, বিউটিলিন গ্লাইকল, এটা একটা পপুলার নাম, এর আরেকটা নাম আছে, কি নাম বলো তো সেটা? 1,2, খেয়াল করো, 1,2 ডাইহাইড্রোক্সি বিউটেন, এই নামটাও হবে ডাইহাইড্রোক্সি, মানে দুইটা হাইড্রোক্সিল মূলক আছে, 1,2 ডাইহাইড্রোক্সি বিউটেন, যেহেতু কোনো এখন ডাবল বন্ধন নাই সবগুলো সিঙ্গেল বন্ধন হয়ে যাবে, 1,2 ডাইহাইড্রোক্সি বিউটেন। ব্যাস, তাহলে আমাদের এটারও অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আমি আশা করতেছি তোমরা এইটুকুর অ্যান্সারও বুঝতে পেরেছো। আচ্ছা, এটার ফলে কি হবে বলো তো? এই যে এখানে যে বিক্রিয়া সম্পন্ন হলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে আমাদের প্রভাবক, এর একটা কালার রয়েছে, কিরকম কালার? গোলাপি বর্ণ, এর কালার রয়েছে গোলাপি বর্ণ। বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার ফলে এই গোলাপি বর্ণ আর থাকবে না, গোলাপি বর্ণ দূর হয়ে যাবে। সো গোলাপি বর্ণ দূর হয়ে যাওয়া দেখে আমরা ডিসিশন নিতে পারবো যে বিক্রিয়া সম্পন্ন হয়েছে। আর বিক্রিয়া তখনই সম্পন্ন হবে যখন যৌগটি কি হবে? অসম্পৃক্ত হবে। আমরা এর আগে দেখিয়েছি যে বিক্রিয়া কিন্তু সম্পন্ন হয় নাই অ্যালকেনের বেলায়, কেননা অ্যালকেন সম্পৃক্ত যৌগ, সেই যে হাইড্রোক্সিল মূলকদেরকে যুক্ত করবে সেই সুযোগ তার নেই, বিক্রিয়া হয় নাই। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে গোলাপি বর্ণ যেইভাবে ছিল ঠিক সেম ভাবে আছে, কিন্তু এখানে বিক্রিয়া সম্পন্ন হয়েছে, অতএব কালারটা এখন আর কালার মানে সেম থাকবে না, ডিসকালার হয়ে যাবে, কালারটা পরিবর্তন হয়ে যাবে। এবং এই কালার পরিবর্তন হয়ে যাওয়া দেখে আমরা ডিসিশন নিতে পারবো যে আমাদের যৌগটি অসম্পৃক্ত। তাহলে ফাইনালি এটা বলা যায় যে আমাদের যে দুইটি যৌগ ছিল, এই দুইটি যৌগের মধ্যে এ যৌগ যেটা বিউটেন এটা সম্পৃক্ত যৌগ, আর বি যৌগ বিউটিন এটা অসম্পৃক্ত যৌগ। এই অসম্পৃক্ততার পরীক্ষা আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা বা বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এই দুইটা পরীক্ষার সাহায্যে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারি। ওকে, তাহলে আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে ক, খ, গ এবং ঘ চারটা প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করতেছি এই সৃজনশীল প্রশ্নের চারটা প্রশ্নই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।